আচ্ছা, তো আমাদের নতুন চ্যাপ্টার আমরা শুরু করি, সেটা হচ্ছে আমাদের এইচপিএলসি। ঠিক আছে, তো এইচপিএলসি জিনিসটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, অন টাইপ অফ লিকুইড ক্রোমাটোগ্রাফি। যখন আমরা ক্রোমাটোগ্রাফি করছিলাম তখন সেখানে আমরা কি দেখছিলাম যে ক্রোমাটোগ্রাফির মেথড বেশ কয়েকটা ছিল। ঠিক আছে, তো তার মধ্যে একটা ছিল যে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। তো আমাদের এইচপিএল যেটা হচ্ছে সেই কলাম ক্রোমাটোগ্রাফি জিনিসটাই। কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে আমাদের ওই এটা আর কি এটাকে একটা কলাম থাকবে, হ্যাঁ, যে কলামের মধ্যে কিছু স্টেশনারি ফেজ থাকবে, এর মধ্যে দিয়ে মোবাইল ফেজটা পাস করা হবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এইচপিএলসি যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি। এইচপিএলসি হচ্ছে টাইপ অফ কলাম ক্রোমাটোগ্রাফি। এখানে আমরা একটা প্রেসার, অতিরিক্ত প্রেসার দেওয়া হয়, এই জন্য আমাদের এটাকে বলতেছে যে প্রেসার প্রেসার কি হাই পারফরমেন্স বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এখানে দেখো কি বলা আছে যে high-performance liquid chromatography HPLC is a very efficient separation technique. এটা খুব বেশি কার্যকর একটা সেপারেশন টেকনিক। অর্থাৎ নর্মাল ইসেতে, বিশেষ করে নর্মাল যেটা আছে, যেটাকে বলি নর্মাল যে কলাম ক্রোমাটোগ্রাফি, নর্মাল যে ক্রোমাটোগ্রাফি গুলো আছে, তো সেই ক্রোমাটোগ্রাফি গুলো যে খুব বেশি যে তাড়াতাড়ি হচ্ছে এরকম কিছু না, বা খুব ঠিক মতো তাদেরকে নিতে পারতেছে না, কিন্তু যখন আলাদা করতে পারতেছে না, যখন আমরা এসপিএলসি তে যাবো তখন খুব মানে কাছাকাছি বা খুব মানে একদম নিকটতম যে মিলের যেগুলো আছে, আমাদের যে ইগুলা বলি, কম্পাউন্ড গুলা বলি, তো সেই কম্পাউন্ড গুলো তখন খুব দ্রুত আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ভেরি হাইলি এফিশিয়েন্ট। হ্যাঁ, একটা ভেরি এফিশিয়েন্ট সেপারেশন টেকনিক, দ্যাট ইজ ইট ইল্ডস এক্সিলেন্ট সেপারেশন ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এটা খুব ভালোভাবে সেপারেশন করতে পারে। ওকে, এরপরে আমাদের দেখো হচ্ছে এরপরে বলতেছে the inventors of modern chromatography, Martin and Sims, were aware as far as back 1941 that in theory the stationary phase requires very small particles and hence high pressure is essential for forcing the mobile phase through the column. বলতেছে যে বর্তমান যে আধুনিক কলাম ক্রোমাটোগ্রাফি বা মডার্ন যে ক্রোমাটোগ্রাফি, তার যে জনক সেটা হচ্ছে মার্টিন এবং সিমস। তো তারা এই বিষয়ে সচেতন ছিল যে যদি আমরা কোনো একটা সেপারেশন টেকনিক করতে চাই, অর্থাৎ কোনো যদি আমরা একটা স্যাম্পল থেকে কোনো কিছু সেপারেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে স্টেশনারি ফেজটা আছে, তো স্টেশনারি ফেজটাকে আমাদের খুব বেশি ছোট ছোট করতে হবে। ঠিক আছে, এত ছোট ছোট করতে হবে যেন ওর মধ্যে থেকে সহজে এগুলা পার হতে না পারে। ঠিক আছে, তো যাই হোক, তো যখন আমরা করব, স্টেশনারি ফেজটা খুব বেশি ছোট হবে বা পার্টিকেল গুলো অনেক ছোট হবে, তো এর মধ্য দিয়ে তখন এই স্যাম্পল মলিকুল বা স্টেশন এই মোবাইল ফেজটা সহজে রান করতে পারবে না। অর্থাৎ নর্মাল যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে নিচের দিকে নামতে পারবে না, যেহেতু এখানে এইটা পার্টিকেল গুলো, আমাদের স্টেশনারি ফেজের পার্টিকেল গুলো অনেক ছোট ছোট। ঠিক আছে, তো যাই হোক, তো এই জন্য আমরা কি করতে হবে, যে যেহেতু সে ইজিলি নামতে পারতেছে না, এই জন্য আমরা কি করব, যে উপর থেকে একটা প্রেসার দেব। ঠিক আছে, তো প্রেসার দিলে কি হবে, উপর থেকে এটা নিচে দিকে নামবে। এই জন্য প্রেসার দেওয়ার কারণে আমরা এটাকে বলতেছি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাইপার প্রেসারও বলা হয়, অনেক সময় হাইপার পারফরম্যান্সও বলা হয়। As a result, HPLC is also sometimes referred to as high pressure liquid chromatography. ঠিক আছে, অর্থাৎ নর্মাল কলাম ক্রোমাটোগ্রাফিতে কি হয়, আমাদের উল্লম্ব বরাবর একটা কলাম থাকে। ঠিক আছে, ভার্টিক্যালি। তো যখন আমরা ভিতরে দেওয়ার পরে, তোমার স্টেশনারি ফেজ দেওয়ার পরে মোবাইল ফেজ রান করি, তখন সে কি করে, গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বলের টানে সে নিচের দিকে, অর্থাৎ মোবাইল ফেজটা নিচের দিকে নামতে থাকে। কিন্তু যখন আমাদের ই
পার্টিকল সাইজ আছে, স্টেশনারি ফেজের পার্টিকল সাইজটা অনেক বেশি ছোট ছোট হয়ে যায়, তখন সেখান থেকে আমাদের মোবাইল ফেজটা সহজে নামতে চায় না। যেহেতু সহজে নামতে চাচ্ছে না, এজন্য কি করতে হয়, উপর থেকে একটা এক্সট্রা প্রেসার দিতে হয়, যাতে সে এই ফোর্সফুলি আমাদের এই মোবাইল ফেজটাকে নিচের দিকে নামতে পারে। ঠিক আছে, এবং নিচের দিকে যখন নামবে তখন স্টেশনারি ফেজের সাথে ইন্টারাকশন হবে, এইভাবেই তখন এই স্যাম্পলটা সেপারেট হবে, স্যাম্পলের বিভিন্ন কম্পাউন্ড গুলা। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি ইজ এ ফর্ম অফ কলাম ক্রোমাটোগ্রাফি। এটা আমরা আগে বলছিলাম যে হাই পারফরম্যান্স বা এসপিএলসি, এটা একটা কলাম ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এখানে একটা ভার্টিক্যাল কলাম থাকবে, গ্লাস কলাম। তো এর মধ্যে আমাদের স্টেশনারি ফেজ হিসেবে সিলিকা বা অন্যান্য যে জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়া থাকবে। এরপর স্যাম্পলের সাথে আমাদের যে ইয়েতে মোবাইল ফেজ সেটাকে মিক্স করার পরে উপর থেকে প্রেসার দিয়ে নিচের দিকে নামানো হবে। ঠিক আছে, it is used frequently in biochemistry and analytical chemistry to separate components of a mixture by using a variety of chemical interactions between the substance being analyzed, that is called sample, and the constituent elements of column of SPLC. ঠিক আছে, বলতেছে এটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় আমাদের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রিতে, এবং এটার মেইন কাজ হচ্ছে যে যখন আমরা কোনো একটা জায়গায় সেপারেশন টেকনিক হিসেবে ব্যবহার করবো, যে খুব কাছাকাছি কোনো একটা কম্পাউন্ড আছে, দুইটা কম্পাউন্ড তাদেরকে আমরা আলাদা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলতেছে দেখো আরেকটা কি, যে এবং এখানে দুইটা জিনিসের মধ্যে কেমিক্যাল ইন্টারেকশনস হবে। কোন দুইটা জিনিস, আমাদের যে স্যাম্পল আছে, অর্থাৎ যে স্যাম্পলটাকে আমরা করতে চাচ্ছি, তাদের এগুলো আলাদা করতে চাচ্ছি কম্পোনেন্ট গুলোকে, সেই স্যাম্পল এবং তার সাথে আমাদের যে এসপিএলস এর যে কলামের যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে সেইগুলো, অর্থাৎ দুইটাকে আমরা একসাথে করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমাদের এসপিএলসি যেটা আছে, এটা আসলে বেসিক প্রিন্সিপালটা কি, বা এটা আসলে অন্যান্য এসপিএলসি, অন্যান্য কলম ক্রোমাটোগ্রাফি বা অন্যান্য ক্রোমাটোগ্রাফির থেকে এটা আলাদা কেন? ঠিক আছে, তো আমরা সেই জিনিসটা এখন শুরু করি। আচ্ছা, দেখো, the principle of HPLC is to force the sample through the column of the stationary phase by pumping the mobile phase at high pressure. এটা আমরা আগে বলতেছিলাম যে যেহেতু নর্মালি মোবাইল ফেজটা আসলে কলমের মধ্যে দিয়ে যাবে না, এই জন্য আমরা বাইরে থেকে কিন্তু পাম্প দিয়ে প্রেসার দিয়ে এটাকে ফোর্স করে মোবাইল ফেজটাকে পাস করাবো স্টেশনারি ফেজের মধ্য দিয়ে। ঠিক আছে, হাই প্রেসারে the sample to be analyzed is introduced in small volume to the stream of mobile phase, and the sample molecules are retained by specific chemical and physical interactions with the materials of the stationary phase. বলতেছে যে আমাদের যখন মোবাইল ফেজটা খুব অল্প পরিমাণে আমাদের মোবাইল এই স্যাম্পলটাকে মোবাইল ফেজের সাথে মিক্স করা হবে, এবং সেটা যখন ইসের সাথে মোবাইল স্টেশনারি ফেজ পাস করবে, তখন সে বিভিন্ন কেমিক্যাল এবং ফিজিক্যাল ইন্টারাকশন করবে স্টেশনারি ফেজের ম্যাটেরিয়ালস এর সাথে, যখন এটা কলাম দিয়ে পাস করতে থাকবে। The amount of retention depends on the nature of the sample, the nature of the composition of the stationary phase, and the nature of the composition of the mobile phase. তো আমাদের কতটুকু কম্পাউন্ড বা কতটুকু স্যাম্পল স্টেশনারি ফেজের সাথে লাগবে বা এটার সাথে রিটেইন করে থাকবে, এটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর। হ্যাঁ, নাম্বার ওয়ান, দেখো, নেচার অফ দ্য স্যাম্পল, অর্থাৎ কত কি ধরনের স্যাম্পল আমরা ইউজ করতেছি সেটার উপর। এরপর হচ্ছে স্টেশনারি ফেজে আমরা কোন ধরনের কম্পোনেন্ট ইউজ করতেছি সেটার উপরে। এছাড়া আমাদের মোবাইল ফেজে কি ধরনের কম্পোনেন্ট আছে, তিনটে জিনিস এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে: স্যাম্পল, মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ।
The time taken by the sample to travel from the point of injection to the end of the column is called the retention time and is considered an unique identifying characteristics of a given sample because no two compounds will have the same retention time. বলতেছে যে আমাদের দুইটা একটা কম্পাউন্ডের যে সময় লাগবে একটা ইসের মাধ্যমে তোমার কলমের মাধ্যমে ভিতরের দিকে পাস করতে বা পুরোটা ট্রাভেল করতে যে সময় লাগবে সেটা একটা কম্পোনেন্টের জন্য কি বলে এটাকে ইউনিক। ইউনিক কেন? কারণ এখানে আমাদের কোনো কি হচ্ছে না যে একই ধরনের দুইটা দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড কখনো একসাথে কি করবে না, একসাথে কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ একসাথে তারা রিটেনশন টাইম দিবে না, একই সময় তারা বের হবে না। Like to no two person can sit in a single seat or no single person can have two heads। ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল মানুষ যেমন সিঙ্গেল সিঙ্গেল চেয়ারে বসে, তো এরকম সিঙ্গেল পজিশনে সিঙ্গেল সিঙ্গেল কম্পাউন্ডে যাবে। The use of pressure increases the linear speed, giving the components less time to diffuse within the column। তো আমাদের এই প্রেসারটা আমরা যখন বাড়ায় দিচ্ছি, হ্যাঁ, তখন কি করবে, এই স্পিডটাকে সে বাড়ায় দিবে, বুঝছো, স্পিডটাকে সে বাড়ায় দিবে, যার ফলে কম্পোনেন্টটা আমাদের এই কলমের মধ্যে ডিফিউজ করার সময় খুব কম পাবে। অর্থাৎ কলমের মধ্যে ছড়িয়ে যে বিভিন্ন জায়গায় ঢুকে থাকবে, বের হবে না, এরকম ব্যাপারটা ঘটবে না, স্ট্রেটলি সে নিচের দিকে নামতে থাকবে, leading to improved resolution in the resulting chromatogram। যার ফলে আমাদের ক্রোমাটোগ্রামটা পরিষ্কার বা ক্লিয়ার হবে। Common solvents used as mobile phase include immiscible combinations of water and various organic liquids। অর্থাৎ যে কোন কোন কম্পাউন্ড আমরা ইউজ করে থাকি বা কোন কোন মোবাইল ফেজটা আমরা ইউজ করে থাকি সেগুলো কি কি আছে দেখো। যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মিসিবল কম্বিনেশন, অর্থাৎ দুইটা মিশ্রিত হতে পারে এরকম দুইটা কম্বিনেশন কিসের, ওয়াটার এবং অন্যান্য অর্গানিক যে লিকুইড গুলো আছে এগুলো আমরা মিক্স আপ করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। দ্য মোস্ট কমন আর মিথানল অ্যান্ড অ্যাসিটোনাইট্রাইল। তো এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয় অর্গানিক লিকুইডস। এটা হচ্ছে মিথানল এবং অ্যাসিটোনাইট্রাইল, অর্থাৎ ওয়াটার সাথে মিথানল, ওয়াটার সাথে অ্যাসিটোনাইট্রাইল, অর্থাৎ একটার সাথে আর একটা একটু করে মিক্স করে মানে মিশিয়ে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা। In SPLC separation, the compound that have the higher affinity for the mobile phase move more quickly than those that have a strong affinity for the stationary phase। বলতেছে যে যেসব কম্পাউন্ডের আমাদের মোবাইল ফেজের প্রতি অ্যাফিনিটি বেশি, তো তারা খুব দ্রুত আমাদের এটা মানে কলামটা থেকে পার হয়ে যাবে। আর যাদের হচ্ছে এটা স্টেশনারি ফেজের সাথে অ্যাফিনিটি বেশি, তারা আস্তে আস্তে বা দেরি করে বের হবে। ঠিক আছে, ফেজ প্রিফারেন্স ক্যান বি এক্সপ্রেসড বাই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কে। তো এই ফেজ প্রিফারেন্স অর্থাৎ কোনটার মধ্যে কে বেশি টাইম থাকবে, এটা ডিপেন্ড করবে তোমার যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের উপর, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি। তো কেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন স্টেশনারি ফেজ, আর নিচে সি হচ্ছে কনসেন্ট্রেশন ইন মোবাইল ফেজ। ঠিক আছে, যদি এখানে কে এর পরিমাণটা বেশি হয় তাহলে মানে সে স্টেশনারি ফেজে তার অ্যামাউন্টটা বেশি, কে এর পরিমাণটা কম হলে মোবাইল ফেজে তার অ্যামাউন্টটা বেশি। Where C state is the concentration of compound X in the stationary phase, C mobile হচ্ছে আমাদের concentration of X in mobile phase, K হচ্ছে partition coefficient। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা মিক্সারকে আমরা যদি দুইটা ফেজের মধ্যে দিই বা দুইটা লেয়ারের মধ্যে দিই, তাহলে সে কোনটা কতটুকু কার মধ্যে থাকবে এটাকে আমরা বলতেছি partition coefficient। The stationary phase and mobile phase must be in intimate contact with each other in order to ensure a distribution balance। বলেছে আমাদের যে স্টেশনারি ফেজটা এবং মোবাইল ফেজটা দুইটা একই সাথে থাকবে, একই কন্ট্যাক্টে থাকবে। তো এটা কি জন্য? কারণ একটা ডিস্ট্রিবিউশন ব্যালেন্স যেন ঠিক থাকে। The various components must have different distribution coefficient for ease of separation। অর্থাৎ বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আমরা এখানে দেখতেছি এদের ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা বিভিন্ন রকম হবে সেপারেশন টেকনিকটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কি আছে। The simplified form of the Van diameter equation for the plate height is ACPT is equal to A plus is equal to এসে হচ্ছে তোমার নিউ
উপরে বি প্লাস সিইউ। এই জিনিসটা কি দেখো, হাইট ইকুইভ্যালেন্ট টু থিওরিটিক্যাল প্লেটস, কোনটার সাথে কোনটা কতটুকু যাচ্ছে। আর এ হচ্ছে ডিফিউশন, এগুলো সামনে আসবে আবার। বি হচ্ছে লংগিটিউডনাল ডিফিউশন, আর সি হচ্ছে রেজিস্ট্যান্স টু মাস ট্রান্সফার, আর নিউ হচ্ছে ফ্লো রেট মিউ। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটা আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর তোমরা সূত্রটা দেখে রাখবা। Mathematically, the principle of S fields is based on band emitter theory. The rate theory expressed as band emitter equation. This theory employs a kinetic approach and explains band broadening in terms of a number of rate factors. হ্যাঁ, যে ব্যান্ড ব্রডেনিংটা কি, যে আমরা সাধারণত জানি যে হচ্ছে নর্মালি কোথাও একটা কম্পাউন্ড থাকে, তো সেই কম্পাউন্ডটা, তো যে এই কম্পাউন্ডটা যার আসলে দরকার তোমার সাধারণত একটা নির্দিষ্ট জায়গায় সে পিক দেওয়ার কথা, কিন্তু অনেক সময় পিকটা অনেক বেশি জায়গা পরিমাণ ছড়িয়ে যায়, এটা কারণ হচ্ছে ব্যান্ড ব্রডেনিং। ঠিক আছে, তো এই সিপিটিটা এমন কি হচ্ছে দেখো, এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, আমরা জিনিসগুলো একটু দেখি। হাইট ইকুইভ্যালেন্ট টু থিওরিটিক্যাল প্লেটস, ল্যামডা হচ্ছে মেজার অফ দ্য প্যাকিং ইরেগুলারিটিস, ডিপি হচ্ছে পার্টিকেল ডায়ামিটার, বি হচ্ছে টর্টোসিটি অর্থাৎ কতটুকু সে প্যাচ বা এখানে টার্ন ওভার সে নিচ্ছে এই ফ্যাক্টরটা, ডিজি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ গ্যাসিয়াস ডিফিউশন, ডি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ লিকুইড ডিফিউশন, হ্যাঁ গ্যাসগুলো কিভাবে ডিফিউজ হচ্ছে গ্যাসিয়াস লেভেলে, আর এল হচ্ছে আমাদের লিকুইড লেভেলে কি পরিমাণ সে ডিফিউজড হচ্ছে। ঠিক আছে, দুইটার ডিফিউশনটা এখানে দেখতে হবে। এরপর দেখো অ্যাভারেজ লিনিয়ার ভেলোসিটি বা ফ্লো রেট, এখানে হচ্ছে নিউ, আর এখানে হচ্ছে কে হচ্ছে রেশিও অফ ক্যাপাসিটি অফ দ্য লিকুইড ফেজ টু দ্যাট অফ গ্যাস ফেজ, অর্থাৎ লিকুইড ফেজে কতটুকু আছে, গ্যাস ফেজে কতটুকু আছে, দুইটার মধ্যে যে রেশিও আর কি, হ্যাঁ কতটুকু কিছু নিতে পারে জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটাই মোটামুটি আজকে আমাদের প্রিন্সিপাল পর্যন্ত ছিল। তো নেক্সট ক্লাসে আমরা ইনস্ট্রুমেন্টেশনটা শুরু করব, যে এসপিএলসি তে কি কি ধরনের ইনস্ট্রুমেন্টেশন সাধারণত লাগে। ঠিক আছে।